প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। তীব্র প্রতিক্রিয়া মোদির বিজেপি ও কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ, সেখানে কি দাঙ্গা ছড়াবে? এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অব স্টাফ সহ নিহত 5, আহত অন্তত 28 জন। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত। 1.5 মাসে গাজায় প্রায় 500 বার যুদ্ধবিরতির লঙ্ঘন, প্রাণহানি অন্তত 342। জানাবো, ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানো নিয়ে চরম কূটনৈতিক চাপে পাকিস্তান। সবশেষ জানাবো, ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতির দাবি রুবিওর। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি। রাশিয়ার কাছে কি নিজ ভূমি ছেড়ে দেবে ইউক্রেন? পুতিনের কাছে কি হারল তবে পশ্চিমারা? শুনছিলেন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ। তীব্র প্রতিক্রিয়া মোদির বিজেপি ও কংগ্রেসের। তৃণমূলের বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ, সেখানে কি দাঙ্গা ছড়াবে? ধ্বংসের ৩৩ বছর পর আবারও ভারতের মাটিতেই বানানো হচ্ছে অযোধ্যায় মুসলিমদের ঐতিহাসিক বাবরি মসজিদটি। এরই মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আসছে 6 ডিসেম্বর ঠিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্থাপন করা হবে নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। এই ঘোষণায় ভারত জুড়ে তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশেষ করে হিন্দুত্ববাদী দলগুলো ও ক্ষমতাসীন বিজেপি এতে ব্যাপক চটেছে। তাদের অভিযোগ, ভোট আদায় এমন কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ভারতে কি আবারও সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেবে? ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে আগামী 6 সেপ্টেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই দিনটি নির্ধারিত হয়েছে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী অনুযায়ী। এই ঘোষণার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, হুমায়ুন কবিরের এই মন্তব্যকে তীব্র সমালোচনা করছে বিজেপি। তাদের মুখপাত্র ইয়াসের জিলানি অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে। হুমায়ুন কবির এবং তৃণমূল নেতারা ভোট ব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিধায়ক হুমায়ুন কবিরের মতে, মসজিদ নির্মাণে প্রায় 3 বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন। অন্যদিকে কংগ্রেস নেতারা বিতর্ককে অযথা মনে করছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, যদি কেউ মসজিদ তৈরি করতে চায় এতে বিতর্কের কিছু নেই। বাবরের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই। সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুত যোগ করেন, যে কেউ মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ নির্মাণ করতে পারে, এটি তাদের অধিকার। বিতর্ক তৈরি করা ঠিক নয়। এই ঘটনায় ধর্মীয় মহল থেকেও ব্যাখ্যা এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মৌলানা সাজিদ রাশিদি জানান, যে স্থানে একবার মসজিদ তৈরি হয় তা কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ থাকলেও অযোধ্যায় আসল মোয়াব্বি মসজিদের গুরুত্ব কখনোই কমবে না। এই ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী দিনে এই ঘটনা রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এদিকে পাকিস্তানি সিন্ধু প্রদেশ একসময় ভারতের অংশ ছিল দাবি করে আবারও ভারতের সাথে যুক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে উত্তেজনা বেড়েছে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে। রাজনাথ সিং এর এই বক্তব্যকে এক ধরনের বিভ্রম ও হিন্দুত্ববাদী আচরণ আখ্যা দিয়ে সতর্ক করে দিয়েছে পাকিস্তান। 1947 সালের আগে সিন্ধু প্রদেশ অভিভূত ভারতের অংশ ছিল। দেশভাগের কারণে তা পাকিস্তানে চলে যায়। তবে এই সীমান্ত বদলে গিয়ে যে কোনো দিন সিন্ধু প্রদেশ আবার ভারতের সঙ্গে যুক্ত হতে পারে বলে বক্তব্য দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তার এই উস্কানিমূলক বক্তব্য ভারত পাকিস্তান উত্তেজনা আবারও উস্কে দিতে পারে এমন আশঙ্কা
আশঙ্কা দানা বাঁধছে। রাজনাথের এই বক্তব্যের পরপরই কড়া প্রতিক্রিয়া এসেছে পাকিস্তানের দিক থেকে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ধরনের কথাবার্তাকে মহাবিভ্রম ও হিন্দুত্ববাদী আগ্রাসী মানসিকতা বলে উল্লেখ করা হয়েছে। একই সাথে এমন বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা। পাক পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশ সম্পর্কে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর ভ্রান্ত ও বিপজ্জনকভাবে সংশোধনবাদী মন্তব্যের কঠোর নিন্দা জানাই আমরা। এই ধরনের বক্তব্য একটি সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতা প্রকাশ করে, যা প্রতিষ্ঠিত বাস্তবতাকে চ্যালেঞ্জ জানায় এবং আন্তর্জাতিক আইন স্বীকৃত সীমান্তের অখণ্ডতা ও রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্পষ্টভাবে লঙ্ঘন করে। ভারতীয় রাজনীতিকদের এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে পাকিস্তান আরও বলেছে, ভারত যেন এমন উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকে যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। ভারতের উচিত নিজ নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় মনোযোগ দেয়া। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর চিফ অব স্টাফ সহ নিহত 5, আহত অন্তত 28 জন। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত। 1.5 মাসে গাজায় প্রায় 500 বার যুদ্ধবিরতি লঙ্ঘন, প্রাণহানি অন্তত 342। ইসরায়েলের সাথে সমঝোতা আলোচনায় বসতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন রাজি হওয়ার দুদিনের মাথায় এই হামলা হয়। রাজধানী বৈরুতে জোখের অঞ্চলে এই হামলায় সশস্ত্র সংগঠনটির চিফ অব স্টাফ আলী তাবতাবি নিহত হওয়ার তথ্য স্বীকার করে চলমান যুদ্ধবিরতির মধ্যে এই হামলাকে স্পষ্ট উস্কানি বলে অভিহিত করেছে সংগঠনটির দাবি। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। গত বছর নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকরের পর হিজবুল্লাহ শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে সবচেয়ে বড় হামলা এটি। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। অন্যদিকে তাবতাবিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র $50 লাখ পুরস্কার ঘোষণা করেছিল উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নিহত ব্যক্তির হাতে ইসরায়েল ও মার্কিনীদের রক্তে রঞ্জিত। অবিলম্বে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবানন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গাজায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নুসেরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বরাবরের মতোই গাজায় হামলার কারণ হিসাবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েলের সেনা সদর। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল 1.5 মাসে উপত্যকায় প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনের গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানো নিয়ে চরম কূটনৈতিক চাপে রয়েছে পাকিস্তান। ট্রাম্পের প্রস্তাব, আরব জোটের আগ্রহ, অর্থনৈতিক সংকট সব মিলিয়ে সিদ্ধান্তটা পাকিস্তানের জন্য হয়ে উঠেছে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি। এতে করে ঝুঁকিতে পড়বে পাক সেনাদের জীবন। ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদে পড়তে যাচ্ছে পাকিস্তান? ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদে পড়তে পারে পাকিস্তান, এমন আশঙ্কার ক্রমেই ঘোলাটে হচ্ছে ফিলিস্তিনের বাসিন্দাদের ভাগ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী IDF নিয়ে যুক্তরাষ্ট্রের পুরোদস্তুর সমর্থন, সৌদি, জর্ডান, মিশরের আগ্রহ, আরব জোটের চাপ সব মিলিয়ে পাকিস্তানের ওপরে চলছে তীব্র কূটনীতিক টানাপোড়েন। তবে এই বাহিনীতে সেনা দেওয়ার প্রশ্নটি পাকিস্তানের জন্য শুধু পররাষ্ট্র নীতিই নয়, বরং গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার খলস। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ট্রাম্পের 20 দফা প্রস্তাব অনুমোদনের সময় পাকিস্তান হাফ দিলেও স্পষ্ট করে জানায়, রেজুলেশনের বহু জায়গায় তারা সন্তুষ্ট নয়। গাজার ভবিষ্যৎ প্রশাসন কিভাবে চলবে, বিওপি ও IDF এর কাঠামো কি হবে, জাতিসংঘের ভূমিকা কোথায়, এসব গুরুত্বপূর্ণ তথ্যই ছিল অনুপস্থিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানকে বিবেচনা করতে হচ্ছে এমন এক সিদ্ধান্ত যা দেশটির জন্য রাজনৈতিক থেকে আগুন নিয়ে খেলা
খেলা ছাড়া কিছুই নয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে গেলে যে কোনো বাহিনীকে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করতে হবে, কিন্তু ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না পাকিস্তান। তাদের জাতীয় পাসপোর্টে লেখা রয়েছে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশ বৈধ। এ অবস্থায় গাজায় সেনা পাঠানো মানে পরোক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় নামা। পাকিস্তানের ভেতরে এটি রাজনৈতিক ঝড় তুলবে, ধর্মীয় অনুভূতিতে ধাক্কা দেবে এবং ক্ষমতাসীন সরকারের জন্য তৈরি করবে ভয়াবহ ঝুঁকি, এমনটাই বলছেন দেশটির অবসরপ্রাপ্ত জেনারেলরা। গেল কিছুদিন আগে ট্রাম্প প্রকাশ্যেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে প্রিয় ফিল্ড মার্শাল বলে আখ্যা দিয়েছিলেন। আর সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি, জর্ডানের রাজা আবদুল্লাহ সফর, মিশরের সঙ্গে ঘনিষ্ঠতায় ভূরাজনৈতিক ওজন বাড়ছে পাকিস্তানের। এই দেশগুলো গাজা ইস্যুতে গভীরভাবে আগ্রহী, ফলে পাকিস্তানের উপরে চাপ স্বাভাবিকভাবেই বাড়ছে আইডিএফে অংশ নিতে। অপরদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংকট, ঋণ চাপ, ডলার ঘাটতি সবই দেশটিকে মার্কিন উপসাগরীয় সুনজর পাওয়ার দিকে ঠেলে দিচ্ছে। গাজায় সেনা পাঠানো পাকিস্তানের আঞ্চলিক নিরাপত্তাকে কোথায় নিবে, এমন প্রশ্ন উঠেছে দেশটির ভেতর। একই সময়ে পাকিস্তানের পূর্ব সীমান্তে ভারত এবং পশ্চিম সীমান্তে আফগানিস্তানের কারণে নিরাপত্তা হুমকির মুখে রয়েছে দেশটির। উভয় সীমান্তে সেনা মোতায়েন বাড়াতে হয়েছে তাদের। বিশ্লেষকদের মতে পাকিস্তান গাজায় হয়তো খুব বড় সেনাদল পাঠাবে না, কিন্তু সেটা যত কমই হোক, সেনা পাঠানো মানে আঞ্চলিক নিরাপত্তায় নতুন ফাঁক তৈরি করা। গাজার মাটিতে বহুজাতিক বাহিনীর দায়িত্ব, সীমাহীন পুলিশ প্রশিক্ষণ, অস্ত্রমুক্ত উপত্যকা, মানবিক কার্যক্রম, সীমান্ত সুরক্ষা, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ। এই ভূমিকা হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার ঝুঁকিও তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ কিভাবে কাজ করবে, কোন দেশ কত সেনা দেবে, গাজার ভবিষ্যৎ প্রশাসন কি হবে, এসব বিষয়ে জাতিসংঘ প্রস্তাব এখনও অস্পষ্ট। চীন, রাশিয়া সহ কয়েকটি দেশ ভোটদান থেকে বিরত থাকার মূল কারণও ছিল এটি। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতির দাবি রুবিও। ট্রাম্পকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি। রাশিয়ার কাছে কি নিজ ভূমি ছেড়ে দেবে ইউক্রেন? পুতিনের কাছে কি হারল পশ্চিমারা? বন্ধ হচ্ছে আরেকটি যুদ্ধ, এমন আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জানালেন শীঘ্রই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে যাচ্ছে, আর শান্তি চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ইউক্রেনকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এই চুক্তি করতে গিয়ে রাশিয়ার কাছে ইউক্রেনকে ছেড়ে দিতে হতে পারে নিজেদের ভূমিও প্রশ্ন উঠেছে। এর মধ্য দিয়ে কি আদতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হার মানল আমেরিকা আর ইউরোপের জোট? এদিকে ইউক্রেনকে শুধু সময় বেঁধে দিয়েই হুমকি দেননি ট্রাম্প। কিয়েভের নেতাদের মাঝে ন্যূনতম কৃতজ্ঞতা নেই বলেও ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে রাশিয়ার পক্ষ নিয়ে তিনি দাবি করেছেন, তার পূর্বসূরি জো বাইডেন ঘুমিয়ে না থাকলে হয়তো ইউক্রেনে হামলাই চালাতেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র দেওয়ার বাইডেনের করার সমালোচনা করেন তিনি। বলেন, বর্তমানে এই সহায়তার বিনিময়ে বিপুল অর্থ আয় করছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রেসিডেন্টের রাগ ভাঙাতে তৎক্ষণাৎ এর প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে ট্রাম্প ছাড়াও প্রতিটি মার্কিন নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 28 দফা শান্তি প্রস্তাব নিয়ে আক্ষেপ থেকে সরে বলেছেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিয়েভের দাবিগুলো আমলে নিচ্ছে ওয়াশিংটন। এদিকে যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে রবিবার বৈঠক করেছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেনেভায় ইউক্রেনের সাথে মধ্যস্থতা আলোচনা শেষে দেশে ফিরে যাওয়ার আগে শীঘ্রই শান্তি চুক্তির আশাবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। মধ্যস্থতাকারী মার্কিন কূটনীতিকরা জানিয়েছেন, রাশিয়ার কাছে চূড়ান্ত প্রস্তাব পাঠানোর আগে চুক্তির শর্তগুলো নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের দূরত্ব কমানোর চেষ্টা চলছে।